ঘাটশিলা ভ্রমণের দ্বিতীয় পর্যায়ে আপনারা যে জায়গায় স্পটগুলি দেখবেন তার মধ্যে আজকে এই জায়গাটি হলো অন্যতম। এটি হলো গালুডিহ ড্যাম। দেখুন প্রচুর ট্যুরিস্ট এখানে এসেছেন। আর এখন পর্যটক মরশুম, শীতের মরশুম, মানে বড়দিনের ছুটি চলছে, ইয়ার এন্ডিং, তো সেই জন্য এটাকে পর্যটকের মরশুম বলা যেতে পারে। একদম ফুল, মানে চারিদিকে দেখুন পর্যটকে ভর্তি। এই যে দেখুন, এই যে ড্যামটা দেখাচ্ছি, এটা একটা ব্যারেজের মতন, ড্যাম বলাটা ঠিক হবে না হয়তো, যেটা একটা ব্যারেজ। আর দেখুন ওই যে নিচে দেখা যাচ্ছে সুবর্ণরেখা নদী। খুব সুন্দর জায়গাটা। দূরে দলমা পাহাড় এখান থেকেও দেখা যাচ্ছে। এই দেখুন সুবর্ণরেখা নদী, খুব সুন্দর লাগছে। আমরা গালুডিহ থেকে এখানে এলাম। গালুডিহ থেকে জায়গাটার দূরত্ব খুব বেশি হলে 2 কিলোমিটার। গাড়ি নিয়ে রিজার্ভ করে চলে এসেছি আমরা। এখান থেকে ব্যারেজটা খুব সুন্দর একটা ভিউ আসছে, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে ট্যুরিস্টদের বসার জন্য খুব সুন্দর বন্দোবস্ত করা আছে। দেখুন বেঞ্চি করা আছে, সিমেন্টের বেঞ্চের মতো। আর দেখুন কি সুন্দর এখানকার প্রাকৃতিক দৃশ্য। দ্বিতীয় যে স্পটটি আমরা এসেছি, এটা অবশ্যই দেখতে হবে, মাস্ট ভিজিটের মধ্যে পড়ে। এটি হলো রঙ্কিনী দেবীর মন্দির, রঙ্কিনী মায়ের মন্দির। আমি আগের ভিডিওতে, মানে আমাদের পার্ট 1-এর ভিডিওতে বলেছিলাম যে ঘাটশিলাতে রঙ্কিনী মায়ের মন্দিরের একটা মিনি সংস্করণের মতো আছে। আর জাদুঘোড়াতে আছে হচ্ছে গিয়ে মূল মন্দিরটি। তো আজকে আমরা মূল মন্দিরে চলে এসেছি। এটা হলো এই জাদুঘোড়া, এই যে পাশ দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে, এই রাস্তাটা হলো ঘাটশিলা রাঁচি ন্যাশনাল হাইওয়ে। আর ঘাটশিলা রাঁচি ন্যাশনাল হাইওয়ের পাশেই রয়েছে রঙ্কিনী মায়ের মন্দিরটা। এটি হলো জাদুঘোড়াতে এর অবস্থান। তো আমরা এখন মন্দিরে আরও কাছাকাছি চলে যাচ্ছি, সেখান থেকে গিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। মন্দিরের সামনে মন্দির ট্রাস্টের অফিস রয়েছে। আর এই পাশে পূজা দেওয়ার সামগ্রী পাওয়া যাচ্ছে, দোকান রয়েছে প্রচুর সামগ্রী, এবং এখানে নানা ধরনের ফটো, মেমেন্টো ইত্যাদিও পাওয়া যায়। আর পূজার সামগ্রী তো রয়েইছে। এখানে সবাই নিজেদের প্রার্থনা পূরণ করার জন্য মানত করে ধাগা বেঁধে রেখেছে। দেখুন কত ধাগা বাঁধা আছে এখানে। সকাল থেকেই মন্দির খুলে যায় এবং পুজো সারাদিন ধরেই চলে, সন্ধ্যা অবধি চলে পুজো। দেখুন একটা জায়গাটার স্পিরিচুয়াল একটা ভাব এনে দেয় দেখলেই। দেখুন কেমন সুন্দর একটা পরিবেশ। চলছে পুজো দেওয়া। এখানে মা কিন্তু খুবই জাগ্রত। এখানে মানে বাসনা কিন্তু পূরণ হয়। কেউ যদি এখানে ভক্তিভরে পূজা দেয় তাহলে কিন্তু তার মানত বা মনের যে মনস্কামনা সেটা কিন্তু পূরণ হয়। খুবই জাগ্রত মায়ের মন্দির, এখানকার স্থানীয়রাই জানাচ্ছেন। দেখুন ভিড় হয়ে, সবসময় এখানে ভিড় থাকে। পুজো দেওয়া রঙ্কিনী মায়ের মন্দিরের পাশেই রয়েছে গণপতি বাপ্পা মরিয়ার একটা সুন্দর মূর্তি। এখানে গণেশ ঠাকুরেরও পুজো হয়। আর আশেপাশে এখানে যারা সেবায়েত তাদের থাকার জন্য ঘরও রয়েছে। এই যে দেখুন এই ঘরগুলো, এখানে হচ্ছে গিয়ে মন্দিরের সেবায়েত এবং পুরোহিতদের থাকার ঘর। বিকেলের দিকটা একটু ভিড়টা কমে আসে, সকালের দিকে এখানে পুজোর ভিড়টা বেশি হয়। তো আমরা বিকেলের দিকে এসেছিলাম, যার জন্য ভিড়টা তুলনামূলকভাবে কম। জায়গাটির একটা আধ্যাত্মিক সৌন্দর্য রয়েছে, যেটা কখনোই ভোলার নয়। কি হয়েছে জন্য
ঘাটশিলা ভ্রমণের সময় আরেকটি যে স্পটটা আপনারা দেখবেন সেটি হলো সূর্যনারায়ণ মন্দির। এটি ঘাটশিলা থেকে 2-3 কিলোমিটার দূরে সুবর্ণরেখা নদীর ধারে। এই যে পাশে সুবর্ণরেখা নদী দেখা যাচ্ছে, তার পাশে এই মন্দিরটি দেখুন, মন্দির দেখাচ্ছি। খুব সুন্দর একটি নির্মাণ শৈলী মন্দিরটা। এই পাশেই বয়ে চলেছে শান্ত সমাহিত সুবর্ণরেখা নদী। ভিতরে নারায়ণ ঠাকুরের খুব সুন্দর একটি মূর্তি দেখুন। দেখুন এখান থেকে অসাধারণ ভিউ আসছে মন্দিরের উপর থেকে। চিত্রকূট পাহাড়, ঘাটশিলা ভ্রমণকালে আরেকটি জায়গা যে স্পট দেখবেন আপনারা সেটি হলো চিত্রকূট পাহাড়। আমরা এখন এই পাহাড় পাথুরে পথে উপরে উঠে যাব। উপরে রয়েছে টেবিল টপের মতো ফুলডুঙ্গরি পাহাড়, যেরকম দেখেছিলেন আপনারা চিত্রকূট পাহাড় অনেকটা সেরকমই। চারপাশে নয়নাভিরাম দৃশ্য, দূরে দেখা যাচ্ছে পাহাড়গুলো। পাহাড়ের উপরে রয়েছে মহাকাল শিবের একটি মন্দির, এখানে পূজাও দিতে পারে কেউ চাইছে, অনেকেই দেখছি পুজো দিচ্ছে। আরও উপরে উঠলে তবে টেবিল টপের মতো অংশটা আমরা পৌঁছাবো। বড় বড় এখানে পাথরে রয়েছে, পাথরে পথ বেয়ে ওঠাটা একটু কঠিন। দূরে দেখা যাচ্ছে রেল লাইন, রেল ব্রিজটা দেখা যাচ্ছে। আরও কিছুটা উপরে ওঠা যাবে, দেখতে পাচ্ছেন টুরিস্টরা উপরে যাচ্ছে। এর পরবর্তী যে স্পটটি আমরা চলে এসেছি সেটি হলো সিদ্ধেশ্বরী পাহাড়। এই যে দেখুন, এই রাস্তাটা মেইন রাস্তা ধরে কিছুটা ছাড়িয়ে চলে এলে কিন্তু এই চলে আসবে এখানে। এরপরে আর গাড়িগুলো যায় না, এখান থেকে গাড়িগুলো ছেড়ে দেবে টুরিস্টদেরকে। তারপরে কিছুটা রাস্তা পায়ে হেঁটে উপরে উঠতে হবে। এখানে আর উপরে রয়েছে সিদ্ধেশ্বর শিব মন্দির, তো পায়ে হেঁটে ট্রেকিং করে উপরে উঠতে হবে আর কি। অনেকটা রাস্তা পাহাড়ি পথ ভেঙে উঠে আসতে হবে। এ পথে ট্রেকিং বা চড়াই উতরাই অভিজ্ঞতা না থাকলে কিন্তু হাঁপ ধরে যাবে একটুখানি হাঁটার পরেই। এখনও কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছায়নি, এখন এখান থেকে প্রায় 1/2 কিলোমিটার যেতে হবে। তো আমরা এগিয়ে চলেছি। এখানে কিছুটা অংশ সমতল, টেবিল টপের মতো আর কি। এখনও অনেকটা উতরাই গেলে তবে আমরা সিদ্ধেশ্বরী মন্দিরে পৌঁছাবো। তো সন্ধ্যা হয়ে আসছে, যার জন্য এখান থেকে মন্দির ট্রাস্টের লোকজন জানালেন যে তাড়াতাড়ি ব্যাক করে আসতে। যাই হোক, আমি এখানে টিকিট করে নিয়েছি, টিকিট করে এখন ওপরে যাব, উপর থেকে আবার পুজো দিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো। তো অনেক টুরিস্ট উপরে গিয়েছিলেন, তারা এখন নেমে আসছেন, সন্ধ্যা হয়ে আসছে। এখানে অনেক টুরিস্টদেরই কিছু তিক্ত অভিজ্ঞতা হয়েছে শুনলাম, যে উপরে বেশ কিছু ছিনতাইবাজে খপ্পরে পড়েছিলেন এবং তারা কোনো মতে তাদের হাত ছাড়িয়ে চলে এসেছেন এবং সন্ধ্যা হয়ে আসছে, যার জন্য উপরে যেতে না করছেন। যার কারণে এই মুহূর্তে আর উপরে যাচ্ছি না। তো আমাদের সিদ্ধেশ্বরী, প্রাচীন সিদ্ধেশ্বরী শিব মন্দির দেখা এই যাত্রা অপূর্ণই থেকে গেল, কারণ আমরা বিকেল সন্ধ্যার দিকে চলে এসেছিলাম, যার জন্য টাইমটা একদম বেটাইম হয়ে গিয়েছে। তো এখন যেতে দিচ্ছে না উপরে, যে এখন না গেলেই ভালো হয়, কারণ উপরে বেশ কিছু দুষ্কৃতী বা ছিনতাইবাজকারী রয়েছে, যারা পর্যটকদের হেনস্থা করছে নানাভাবে, এটা সেটা চুরি করে বা ছিনতাই করে নিয়ে যাচ্ছে, যার জন্য নিরাপদ নয় মনে করি বোধহয় এরা যেতে না করছেন। তো আমি আর এখন আর উপরে যাচ্ছি না। ভ্রমণের শেষ পর্যায়ে আমরা যে স্পটটি দেখব সেটি হলো রাতমোহনা। এটি অবশ্য দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে অন্যতম। এখানে আসলে কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে এরকম সময় আসার, কারণ এখানে সুবর্ণরেখা নদী রয়েছে। সুবর্ণরেখা নদীর তীর থেকে সূর্যাস্তের দৃশ্য কিন্তু অপরিসীম এবং এই সৌন্দর্য দেখার জন্য সবাই এখানে আসে। প্রচুর টুরিস্ট এসে রয়েছেন, দেখতেই পাচ্ছেন। এখানে পিকনিকও হয়, সময় পিক সিজন, এখনও প্রচুর টুরিস্ট আসছেন। দেখতেই পাচ্ছেন আমার সামনেই সুবর্ণরেখা নদী অপরিসীম সৌন্দর্য নিয়ে বয়ে চলেছে। পাহাড়ি পাথুরে নদী, যার জন্য এর সৌন্দর্য কখনোই ম্লান হবার নয়। কিছুটা দূরে একটা ছোট্ট ফলসের মতো দেখা যাচ্ছে, ওখান থেকে ঝর্ণার আকারে জলধারা নেমে আসছে এবং সুবর্ণরেখা নদীতে এসে মিশছে। সন্ধ্যা লাগলে কিন্তু এখানে সৌন্দর্যটা আপনারা বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই বিকেলের মধ্যে আসার চেষ্টা করবেন, তাহলে সূর্যাস্তটা দেখতে পাবেন। আর পূর্ণিমার রাতে এখানকার সৌন্দর্য আরও অপরিসীম হয়ে ওঠে।
তাই পূর্ণিমার সময় যদি আপনারা এখানে আসেন তাহলে অবশ্যই পূর্ণিমার রাতে এখানকার সৌন্দর্য দেখে যাবেন। আপনারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন, এজন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। এই রাতমোহনাতেই থাকার জন্য খুব ভালো একটা সুন্দর রিসর্ট রয়েছে, তার নাম হলো রিসর্ট রাতমোহনা ইন। আমি সেই রিসর্টের ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দেব, ফোন নম্বর সহ অন্যান্য যাবতীয় ডিটেলস। এখানে কিন্তু বেশ কস্টলি রিসর্টটা, কিন্তু থাকার জন্য একেবারে আদর্শ, খুব সুন্দর পরিবেশে রিসর্টটার অবস্থান। এবং ওখানে থাকতে চাইলে যথেষ্ট আগে থেকে ফোন করে বা ওদের ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে হয়, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো যাবতীয় ডিটেলস। আমি ওই ফলসের একটু কাছাকাছি চলে এসেছি, একটু ভিডিও তুলে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখুন ফলসটা খুব সুন্দর, পাথরের মধ্যে দিয়ে নেমে এসেছে জলধারা, খুব সুন্দর লাগছে। সুবর্ণরেখা নদীর ধারে রাতমোহনাতে সুবর্ণরেখা নদীকে সঙ্গে নিয়ে এবং সূর্যাস্তকে সাক্ষী রেখে এই ঘাটশিলা ভ্রমণের দ্বিতীয় এবং অন্তিম পর্যায়টি আমি শেষ করতে চলেছি।